আপনারা দেখছেন দিগন্ত খবর। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রধান সংবাদ। দেখে নিন এক নজরে। তৃণমূল প্রার্থীকে দেখেই ঝাঁটা হাতে তেড়ে এলেন মহিলা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রণক্ষেত্র ময়না, অভিযুক্ত বিজেপি। স্বপ্না বনাম স্বপ্না, নির্বাচনে ভ্রান্তিবিলাস রাজগঞ্জে। জোড়াফুলের ভোট ফুলকপিতে যাবে না তো? একদিকে বাড়ি বাড়ি বিক্রি, আবার খাটতে হচ্ছে জেলও। ছেলে রাতারাতি তারকা হয়ে ওঠার পর কি বলছেন মুকুল চৌধুরীর বাবা? ভোটের মুখে তৃণমূলে বড় ফাটল, চরমে গৃহযুদ্ধ, পদত্যাগ দাপুটে নেতার। হরমুজ পারাপারে মাসুল, ভারতীয় ট্যাঙ্কারগুলোর কাছ থেকে ইরান কত টাকা আদায় করছে? হুমকি ছিনতাই অভিযোগে বিপাকে পবিত্র, হাইকোর্টের দরবারে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। মাঠ প্রায় ফাঁকা, প্রচুর চেয়ার খালি। বাংলায় প্রচারে এসে হতাশ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা। ভবানীপুরে প্রার্থীপদ বাতিলের মাস্টার প্ল্যান ফাঁস, মমতার বিস্ফোরক অভিযোগে কাঁপছে বঙ্গ রাজনীতি। বাড়ির কাছেই একের পর এক গুলি খেয়ে লুটিয়ে পড়লেন নামী আইনজীবী। মর্নিং ওয়াকে মারাত্মক বাইক হামলার ভাইরাল ভিডিও। শেষ মুহূর্তে বড় ধাক্কা, ভোটের মুখে তৃণমূলে ভাঙন ধরিয়ে ইস্তফা দিলেন এই দাপটে নেতা। এফআইআর খারিজ করতে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র। শুভেন্দুর অভিযোগের পরেই পদক্ষেপ করছিলেন কমিশন। বাদ পড়া ভোটাররা দেশদ্রোহী, দিলীপের মন্তব্যে ক্ষিপ্ত, তালিকায় না থাকা হিন্দুরাও। 2026 নির্বাচনের আগে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, টলিউড তারকাদের পদ্ম শিবিরে যোগদান ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। বিচারাধীন গেরো কাটিয়ে চূড়ান্ত তালিকায় জুড়ল যোগ্যদের নাম সুপ্রিম কোর্টে। ঝুলে 27 লক্ষের ভোটাধিকার। নদিয়ার কল্যাণীতে স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ, উড়ে গেল ছাদ, এক বিশাল পুলিশ বাহিনী। ব্যাংকে 2 কোটি, বাড়িও রয়েছে কোটি টাকার। 2টি ট্রাক আছে রাসবিহারীর তৃণমূল প্রার্থীর। কি বলছে দেবাশিসের হলফনামা? সরকারি পোশাকেই বাম প্রার্থী মুস্তাফিজুর রহমানের প্রচারে অঙ্গনারী কর্মীরা। কমিশনে যাচ্ছে তৃণমূল। কলকাতা পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক জ্ঞানেশের, যুগ্ম নগরপাল সহ একাধিক ডিসির উপরে কোপ। নির্বাচন কমিশনের মদতে বড় চক্রান্তের অভিযোগ তুলে শুভেন্দুর গড়ে বিজেপিকে তুলোধনা মমতার। স্কুলের চতুর্দিকে বারুদের গন্ধ পাই। তৃণমূলের নির্বাচনী প্রচার সভা মঞ্চের পাশে বিরাট বিস্ফোরণ, শিক্ষকরা যা জানালেন। রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। চায়ের কৌটোর মধ্যে লুকানো থাইল্যান্ড থেকে কি আনা হয়েছিল জানেন? কলকাতা বিমানবন্দরে ধৃত এক। সব সংস্থা দখল করে লক্ষ লক্ষ ভোট কাটার পরেও যদি মোদি বাংলায় হেরে যান তাহলে কি হবে, প্রশ্ন কেজরির। ভবানীপুরে আমার মনোনয়ন বাতিল করতে দুটো ভুয়ো হলফনামা দিয়েছে গদ্দারের দল, বিস্ফোরক মমতা। গুজরাটেও যা অসম্ভব তা বাংলায় করে দেখালেন মোদি। পূর্বস্থলীতে জনজোয়ার দেখে স্তম্ভিত প্রধানমন্ত্রী। 4ই মে নিয়ে বড় ঘোষণা। তৃণমূলের সঙ্গে 20 কোটির ডিল করেছে। ভিডিও বিতর্কের মাঝে হুমায়ুনের নয়া অভিযোগ, মিমের খোঁচা, মাথাটা গেছে। ভোটের মুখে লালবাজারে বড় সার্জারি, গোয়েন্দা প্রধান পদে সোমা দাস মিত্র, একযোগে বদলি 12 শীর্ষ পুলিশ কর্তা। হরমুজ প্রণালী দিয়ে পার হলো 2 মার্কিন রণতরী, থমকে যায় তেহরানের হুমকিতে। দেরিতে শুরু হলো আমেরিকা ইরান বৈঠক। ভোটের 12 দিন আগে কমিশনের কড়া পদক্ষেপ, ডিআইজি, সিআইডি সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে বদলি। মামলা করায় স্পেশাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর। তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না মহিলারা, এই অভিযোগে তৃণমূল প্রার্থীকে দেখেই ঝাঁটা নিয়ে তেড়ে আসলেন এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটল পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায়।
এদিন সকালে বাগচার হালিশহর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন ময়না বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। অভিযোগ, তৃণমূল প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা হালিশহর এলাকায় পৌঁছতেই চন্দন মণ্ডলের দিকে ঝাঁটা হাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা এক মহিলা। ওই এলাকায় বিজেপির প্রভাব থাকায় স্থানীয় মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। সেই অভিযোগেই তৃণমূল প্রার্থীর ওপরে চড়াও হন এলাকার বাসিন্দারা। অভিযোগ, এই নিয়ে অশান্তির মধ্যেই তৃণমূল প্রার্থী এবং তার সঙ্গীদের ওপরে অতর্কিতে হামলা বিজেপি সমর্থকরা। রড লাঠি দিয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির হামলায় তাদের দলের বেশ কয়েকজন কর্মী সমর্থকের মাথাও ফেটেছে বলে অভিযোগ তৃণমূলের। মোট 15 জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি শাসক দলের। রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় ইতিমধ্যেই তৃণমূল কর্মীদের ময়না হাসপাতালে নিয়ে আসা হয়েছে। থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে ময়না তৃণমূল নেতৃত্ব। নামে কি আসে যায়, তবে ভোটে একই নামে ভ্রান্তিবিলাসের আশঙ্কা রাজগঞ্জে। স্বপ্না বর্মন বনাম স্বপ্না বর্মন, ঘাসফুল নাকি ফুলকপি, দুই স্বপ্নায় গুলিয়ে ফেলেছেন ভোটাররাও। এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন এবারে জোড়াফুল শিবিরের প্রার্থী। আরেক স্বপ্না গৃহবধূ, তিনি নির্দল প্রার্থী হিসেবে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওই একই আসনে। খেলার ময়দান থেকে সরাসরি রাজনীতির অঙ্গনে ট্র্যাক পাল্টালেও এবারের প্রথম রাজনীতিতে নেমে সাবলীলভাবেই খেলছেন স্বপ্না বর্মন। তবে তার প্রার্থীপদ ও মনোনয়ন নিয়ে জলঘোলা ও জটিলতাও কম হয়নি। এনওসি পেতেও বিস্তর ঝক্কি পোহাতে হয় তাকে। রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়ার পরেও এনওসি পেতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হতে হয়েছিল তাকে, কিন্তু তাতেও সমস্যা মেটেনি, কারণ নির্বাচন কমিশনের আলাদা সার্টিফিকেটের প্রয়োজন ছিল। মনোনয়ন জমা দেওয়ার একদিন আগে সেই শংসাপত্র হাতে পান স্বপ্না, তারপর মনোনয়ন জমা করেন। মাঝে বাবার মৃত্যুতেও শোকে মুহ্যমান ছিলেন স্বপ্না। এদিকে তার সমর্থনে রাজগঞ্জে এসে জনসভা করে গিয়েছেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে তার বিষয়েও অনেকটাই আশাবাদী স্বপ্না। তবে আরেক স্বপ্নার মনোনয়নও তাকে কিছুটা বিড়ম্বনায় ফেলেছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। তবে প্রকাশ্যে এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ স্বপ্না। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, মানুষ জোড়াফুল ও ফুলকপির পার্থক্য জানেন, আমাদের চেহারাও আলাদা, উনি আমার চেয়ে বয়সেও বড়, সাধারণ মানুষের বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ ও রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় প্রায় একই সুরে বলেন, সোনাজয়ী স্বপ্না বর্মনকে রাজগঞ্জের মানুষজন ভালো করেই চেনেন, তিনি সবার গর্ব। তাছাড়া তৃণমূলের প্রতীক জোড়া ঘাসফুল, কৃষিপ্রধান ওই বিধানসভা কেন্দ্রের মানুষ প্রতীক নিয়ে ভুল করবেন না। লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে মুকুল চৌধুরীর দুরন্ত পারফরম্যান্সের পর সামনে এলো এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প। এলএসজি ব্যাটারের সাফল্যের পেছনে তার বাবা দলীপ চৌধুরীর লড়াই বর্তমানে আলোচনার কেন্দ্রে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দলীপ জানান, মুকুলের জন্মের দিন থেকেই ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখেছিলেন তিনি জানান, সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে নিজের বাড়ি বিক্রি করতে হয়েছে, ঋণ নিতে হয়েছে, এমনকি জেলে যেতে হয়েছিল বলে জানান তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে একাই ম্যাচ ঘুরিয়ে দেন মুকুল। 7টি ছক্কা মেরে দলকে শেষ বলে জয়ের পথে পৌঁছে দেন তিনি, যা রাতারাতি তাকে সংবাদ শিরোনামে এনে দেয়। মুকুলের প্রসঙ্গে দলীপ বলেন, 2003 সালে আমি গ্র্যাজুয়েশন করি এবং সেই বছরই বিয়ে করি। তখনই ঠিক করেছিলাম, যদি আমার ছেলে হয় তাকে ক্রিকেটার বানাবো। পরের বছর মুকুল জন্মায়, আর ছোটবেলা থেকেই আমি ঠিক করে নিই, যেভাবেই হোক ওকে ক্রিকেটার বানাবো। এত মানুষ যদি পারে, আমার ছেলে পারবে না কেন? তবে এই পথ মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন দলীপ। প্রথমে রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষার জন্য 6 বছর চেষ্টা করেও সফল হননি দলীপ। সরকারি চাকরি না হওয়ায় এরপর রিয়েল এস্টেট ব্যবসায় নামলেও সেখানেও স্থায়ী আয়ের পথ তৈরি করতে পারেননি। বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বাগড়াকোটের রাজনীতিতে এলো চাঞ্চল্যকর মোড়। দীর্ঘদিনের গোষ্ঠীকোন্দল এবার প্রকাশ্য বিদ্রোহের রূপ নিয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখ তথা
জেলা কমিটির সম্পাদক রাজেশ ছেত্রী পদত্যাগ করে নিজেকে নির্বাচনী প্রচার থেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন। ইস্তফার নেপথ্যে পুরনো শত্রুর পুনরুত্থানই প্রধান কারণ বলেই মনে করা হচ্ছে। কয়েকদিন আগে বাগড়াকোটের রাজনীতিতে রাজেশ ছেত্রীর ঘোর বিরোধী হিসেবে পরিচিত ওয়াসাবাড়ি চা বাগানের রাজু শাহীকে জেলা কমিটির সম্পাদক হিসেবে মনোনীত করে জেলা নেতৃত্ব। 5 বছর আগে রাজু শাহী ও তার স্ত্রী সরিতা শাহীর বিরুদ্ধে লড়াই করেই এলাকায় নিজের রাজনৈতিক ভিত্তি মজবুত করেছিলেন রাজেশ। এবার সেই বিরোধী গোষ্ঠীকেই গুরুত্ব দেওয়ায় সম্মানের প্রশ্নে আপোস করতে নারাজ তিনি। মাল ব্লকের বাগড়াকোটের মিনামোড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ ছেত্রী জানান, দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছি, এখনও দলে আছি, তবে নির্বাচনের কাজ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিচ্ছি। এলাকায় কোনো গোষ্ঠীকোন্দল বা অশান্তি আমি চাই না। এবার নির্বাচনের যাবতীয় দায়িত্ব বিরোধী গোষ্ঠীর। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও সেখানে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর নেপথ্যে সবচেয়ে বড় কারণ বলে মনে করা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। ইরানের কাছে এই যুদ্ধ এখন আয়ের একটি বিশাল উৎসে পরিণত হয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার বা পরাশক্তি হিসেবে নিজেদের যে অবস্থান, তা যেন এখন নস্যাৎ হওয়ার উপক্রম। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে ইরান জোর করে $2 মিলিয়ন করে আদায় করেছে। হরমুজ প্রণালী পারাপারের জন্য কি ইরান ভারতের কাছ থেকে টোল দাবি করেছে? পারস্য উপসাগরীয় যুদ্ধের কারণে আটকে পড়া বেশ কিছু ভারতীয় জাহাজ ও ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি ভারতের বন্ধু হিসেবে নিজেদের তুলে ধরে জাহাজগুলোর কাছ থেকেও কোনো মাশুল আদায় করছে? যদিও তেহরান ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালীতে টোল বা মাশুল আরোপ করবে, তবে বিষয়টি এখনও অস্পষ্ট যে এই নিয়ম ভারত এবং বাকি সেই 4 দেশের রাশিয়া, চীন, ইরাক ও পাকিস্তান ক্ষেত্রেও প্রযোজ্য হবে কিনা। এই 5 দেশের জাহাজকে ইরান যুদ্ধবিরতি ঘোষণার আগে এই মাশুল থেকে অব্যাহতি দিয়েছেন। ইরানকে টোল দিতে অস্বীকার ভারতের। যুদ্ধবিরতি ঘোষণার আগেই ইরানের পক্ষ থেকে টোল আদায়ের খবর পাওয়া গিয়েছিল। ইরান এও নিশ্চিত করেছিল যে ওমানের সহযোগিতায় তারা এ বিষয়ে একটি প্রোটোকল বা কার্যপদ্ধতি তৈরি করছে, যার প্রতি পরবর্তীতে ওমানও সম্প্রতি জানিয়েছিল। পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি। 1. যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সৃষ্ট উত্তেজনার কারণে হরমুজ প্রণালীটি বর্তমানে বন্ধ রয়েছে। 2. মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের কাছে হরমুজ প্রণালীটি খুলে দেওয়ার দাবি জানিয়েছে। 3. তেল সরবরাহে বিঘ্ন ঘটানোর দায়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের তীব্র সমালোচনা করছেন। 4. বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সরবরাহ এখনও ব্যাহত হচ্ছে। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হুমকি ও ছিনতাইয়ের মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে নিজেকে আইনি সুরক্ষা দিতে এবং মামলা খারিজ করানোর জন্য তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন এই ঘটনায় রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। হাইকোর্টের পবিত্র কর হুমকি ও ছিনতাইয়ের অভিযোগে এফআইআর দায়ের হওয়ার পরেই কলকাতা হাইকোর্টে যান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। শুক্রবার তিনি এফআইআর খারিজের আবেদন জানান। একই সঙ্গে নিজের জন্য রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আবেদনও করা হয়। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় এই মামলার আবেদন গ্রহণ করেছেন। আগামী দিনেও আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত এই ঘটনার সূত্রপাত 7ই এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি থানায় পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতেই পবিত্র কর সহ মোট 4 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে 6ই এপ্রিল নিজের বাড়ির কাছে বসেছিলেন বুদ্ধদেব। সেই সময় পবিত্র কর দলবল নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে জয় বাংলা স্লোগান দিতে বলেন, কিন্তু বুদ্ধদেব তা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তার কাছ থেকে 3700 টাকা ছিনতাইয়ের অভিযোগও তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিও বেশ তাৎপর্যপূর্ণ। নন্দীগ্রাম বরাবরই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এবার সেখানে পবিত্র কর এবং শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই বিশেষভাবে নজর কাড়ছে। দুজনেই ওই এলাকার পরিচিত মুখ এবং নিজেদের প্রভাব রয়েছে।
সভাস্থল প্রায় ফাঁকা। সামনের দিকের সারিতে বসেছিলেন হাতে গোনা কয়েকজন, কিন্তু পেছনের দিকে সবকটি চেয়ারই খালি। সপ্তাহান্তে রাজ্যে ভোটের প্রচারে এসে পশ্চিম মেদিনীপুরে কার্যত ফাঁকা মাঠে সভা করে গেলেন বিজেপি নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শনিবার গোটা দিন জুড়েই রাজ্যে জনসভা, রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কর্মসূচি ছিল রেখারও। সেই মতো শনিবার বেলার দিকে অন্ডাল বিমানবন্দরে নামেন রেখা। তারপর সেখান থেকে তিনি সোজা চলে যান রানীগঞ্জে। সেখানেই তার প্রথম সভা ছিল, কিন্তু রানীগঞ্জের ওই সভায় তেমনই ভিড় ছিল না। রেখার কথা শোনার জন্য তেমন কোনো শ্রোতাই ছিলেন না দর্শক আসনে। স্থানীয় সূত্রে খবর, সামনের সারিতে কয়েকজন বিজেপি কর্মী বসেছিলেন মাত্র, বাকি সব চেয়ারই ফাঁকা। সভাস্থল ফাঁকা দেখে বেশিক্ষণ বক্তৃতাও করেননি রেখা। অল্প কিছুক্ষণ বলেই সভাস্থল ছাড়েন তিনি। মিথ্যা মামলা দায়ের করে ভবানীপুর আসন থেকে প্রার্থীপদ বাতিলের চেষ্টা করেছিলেন বিজেপি। ভোটের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলপাড় ফেলা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তিনি আরও দাবি করেন, তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ বিজেপির সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। শনিবার কেশিয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হচ্ছে। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানে বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কেন বারে বারে বাঙালিরা নির্যাতিত হবে? এদিন সভা থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রার্থী যেই হোক না কেন মানুষের ভরসা যেন তার ওপর থাকে। তিনি বলেন, কে প্রার্থী তা ভুলে যান, মনে রাখবেন 294টি কেন্দ্রেই প্রার্থী আমি, সরকারটা আমিই গড়ব। তিনি আরও অভিযোগ করেন যে বিজেপি চক্রান্ত করে আসন পুনর্বিন্যাস বিল এনেছে। মমতার কথায় ভোটের মাঝেই আসন পুনর্বিন্যাস বিল আনা হয়েছে। এটা কত বড় অন্যায় ভাবুন। আমি যাতে ভোটে দাঁড়াতে না পারি তার জন্যই এই চক্রান্ত করেছিল বিজেপি। গ্যাসের দাম বৃদ্ধি এবং রেশন বন্টন নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বিহারে অনেকেরই নাম তালিকা থেকে কেটে দিয়ে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তার হুঁশিয়ারি, এরপর আর গ্যাস পাবেন না। এদিনের সভা থেকে তৃণমূল নেত্রী দাবি করেন, বিজেপি চক্রান্ত করে এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভবানীপুর কেন্দ্রে তার প্রার্থীপদ বাতিলের চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে ভুয়ো মামলা সাজিয়ে এই চক্রান্ত করা হলেও তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষের তৎপরতায় সেই ছক ভেস্তে গিয়েছে বলে তিনি জানান। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিজের আসন ধরে রাখার লড়াইয়ে থাকা মমতা এদিন হুঙ্কার দিয়ে বলেন, কে প্রার্থী তা ভুলে যান, মনে রাখবেন 294টি কেন্দ্রের প্রার্থী আমি। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়েও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, রাজ্যে পরিকল্পিতভাবে 90 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে 60 লক্ষ হিন্দু এবং 30 লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ। মাল ব্লকের বাগড়াকোটে তৃণমূল কংগ্রেসের ভেতরের ঝামেলা এখন প্রকাশ্যে। দলের জেলা কমিটির সম্পাদক রাজেশ ছেত্রী নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন যে এবারের নির্বাচনে কোনো কাজই করবেন না। কিছুদিন আগেই জেলা তৃণমূল ওয়াসাবাড়ি চা বাগানের রাজু শাহীকে একই পদে দায়িত্ব দেন। রাজনৈতিক মহলে যিনি রাজেশের পুরনো বিরোধী হিসেবে পরিচিত, সেই সিদ্ধান্তের পর থেকেই অসন্তোষ বাড়ছিল। শেষ পর্যন্ত সেই অসন্তোষই বড় সিদ্ধান্তের গড়ায়। রাজেশ ছেত্রী আগে রাজু শাহী ও তার স্ত্রী সরিতা শাহীর বিরুদ্ধে লড়াই করেই এলাকায় নিজের জায়গা তৈরি করেছিলেন। তাই এখন সেই গোষ্ঠীকেই সামনে আনা হচ্ছে দেখে তিনি আপত্তি জানিয়েছেন। নিজের সম্মানের জায়গা থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বাগড়াকোটের মিনা মোড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে রাজেশ বলেন, তিনি দল ছাড়ছেন না, কিন্তু কোনো পদে নেই এবং ভোটের কাজেও থাকবেন না। তিনি আরও বলেন, এলাকায় কোনো অশান্তি চান না, তাই দায়িত্ব এখন অন্য গোষ্ঠীর ওপরেই থাকুক। রাজেশের এই সিদ্ধান্তের পর তার অনুগামীরাও একে একে পদ ছাড়তে শুরু করেছেন। যুব শাখার অঞ্চল সভাপতি শৈলেন শর্মা, ট্রেড ইউনিয়নের জন্য প্রকাশ ওরাও, ওম নারায়ণ খেস এবং অঞ্চল কমিটির চেয়ারম্যান সোলোমাইট লামা সবাই পদত্যাগ করেছেন। এতে স্পষ্ট হয়েছে যে সংগঠনের ভেতরে বড় ভাঙন তৈরি হয়েছে।